একজন মানুষকে যখন অনেক মানুষ অনুসরণ করে বা মানুষ যখন বিশ্বাস করে যে কোনো একজনের অলৌকিক ক্ষমতায় অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তখন ওই ব্যক্তির অনেক অপরাধী চাপা পড়ে যায়। তখন অনেক মানুষের বিশ্বাসের বিপরীতে গিয়ে তেমন মানুষের গোমর প্রকাশ করাটাও অনেক ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর হয়ে যায়। কিন্তু কিছু কিছু ব্যাপার এড়িয়ে যেতে পারে না তালাশ টিম। বিশেষ করে ধর্মের নাম দিয়ে প্রতারণা বা ভণ্ডামির তথ্য প্রমাণ এসে যখন হাজির হয়, তখন আসলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। আর এড়িয়ে যাওয়ার উপায় থাকে না বলেই একজন পীরের কর্মকাণ্ড নিয়ে এবার আপনাদের সামনে হাজির হয়েছে তালাশ টিম। পীরের নাম সাইফুল ইসলাম। তার অন্দরমহলের প্রধান মহিলা খাদেম ছিলেন যিনি, তিনি তার মার্কেটিং অফিসার হিসেবেও কাজ করেছেন প্রায় 15 বছর। আরেকজন খাদেম মাওলানা তাজুল, তিনিও পীরের খেদমত করেছেন প্রায় 15 বছর। এই দুজনের কথোপকথনের একটা অডিও রেকর্ড শোনা যাক প্রথমে। আমি মিথ্যা বলেছি, আমি হুঁশিয়ারি সংকেত দিচ্ছি নাকি? আপনি এখনো সময় আছে, এরে কিভাবে সরাইতে পারেন সরান। জান্নাতের ব্যাপারে বলছি, আপনি স্যারের সাথে যোগাযোগ করেন, পরে পরামর্শ করে কি করা যায়। এটা একটা একমাত্র ভুল আছে, আমার কথাই সেটা। এই কথোপকথনের পর একটা চিঠি এলো তালাশ টিমের কাছে। চিঠিটা লেখা হয়েছে এলাকাবাসীর পক্ষে। আসলে সেটাকে চিঠি না বলে অভিযোগনামা বলাই উত্তম। একজন বড় হুজুরের বিরুদ্ধে অভিযোগের দীর্ঘ পত্র। অভিযোগপত্রে সেই হুজুরকে ভণ্ড হুজুরও বলা হয়েছে। কি আছে সেই চিঠিতে, এবার চলুন সেটা দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আজ আপনাদের সামনে তথাকথিত লেবাসধারী ধর্ম ব্যবসায়ী, ধর্ষক, প্রতারক এক ভণ্ডপীরের ভণ্ডামির ইতিবৃত্তি তুলে ধরছি। ভাইদের মধ্যে সবার বড় হলেন লক্ষ্মীপুরের সাইফিয়া দরবারের ভণ্ড সাইফুল ইসলাম। সে 1987 কিংবা 1988 সালে লক্ষ্মীপুরের সদরের চরাঞ্চল মঞ্জুর চৌধুরী হাটের একটু আগে রাস্তার পাশেই আখড়া করে। প্রথম তাদের মূল বাড়ি মঠবি থেকে আসা যাওয়া করত। পরে 2002 সালে একেবারেই চলে আসেন, নাম দেয় বাইতুস সাইফ দরবার শরীফ। পরে 2008 বা 2009 সালে পরিবর্তন করে নাম দেয় সাইফিয়া দরবার শরীফ। প্রথমে ফোনে কথোপকথনের রেকর্ড, তারপর চিঠির সূত্র ধরে অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিল তালাশ টিম। প্রথম গন্তব্য লক্ষ্মীপুর। চিঠি বা অভিযোগপত্রের সূত্র ধরেই প্রথমে কথা হলো একজনের সাথে। এই পর্যন্ত আমরা দেখি নাই যে কোনো মানুষের এই পীরের এখানে মানত করে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এবারের পর্ব শুরুর পর এখন পর্যন্ত যা যা দেখা গেছে বা জানা গেছে, তাকে যদি অনুসন্ধানের ভিত হিসেবে ধরা হয় তাহলে আরো বহু পথ যাবার বাকি। এখন তাহলে কোথা থেকে শুরু করা যাবে? তালাশ টিমের কাছে মনে হচ্ছে সেই টেলিফোনের কথোপকথনকেই অনুসন্ধানের পরবর্তী ধাপে যাওয়ার জন্য সূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনুষ্ঠানের শুরুতে আমরা ফোনে কথোপকথনের একটা রেকর্ড শুনেছি। ধরা যাক কথোপকথনের সেই নারী চরিত্রের নাম শামসুন নাহার, যিনি ওই পীরের খাদেম ছিলেন প্রায় 15 বছর। তালাশ টিম প্রথমে তাকে খুঁজে বের করতে চাইল, তাহলে তার বাড়িতে যেতে হবে। শামসুন নাহার এবং হুজুরের দরবার সম্পর্কে জানতে চায় তালাশ টিম। জানা গেল এক সময় এলাকার অনেক প্রভাবশালী লোকও ওই পীরের মুরিদ হয়ে যায়। তাই কেউ কোনো কিছু জেনে গেলেও তার প্রতিবাদ বা প্রকাশ করার সাহস ছিল না। ওই ফোন আলাপে কি শামসুন নাহারই কথা বলেছিলেন? তার মেয়েকে যেহেতু পাওয়া গেল, তাহলে ব্যাপারটা যাচাই করে নেওয়া দরকার। এটা আমার কণ্ঠ তো কাছাকাছি লাগে, কিন্তু আমারে জড়ায় না। যেরকম মার্কেটিং অফিসার আমার হাজবেন্ড ছিল, আর আমার ছিল মার্কেটিং, মানে সবারই ইসলামের দাওয়াত দিত। তালাশ টিম তাহলে ভুল জায়গায় যায়নি। লক্ষ্মীপুর সদরের কাদিরার গোজা এলাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আলেয়া বেগম একসময় ওই পীর সাইফুল ইসলামের খুব কাছের ছিলেন। বর্তমানে যাওয়া আসা তেমন একটা
নেই বললেই চলে। একটু সামান্য একটু সামান্য একটু কথা এড়িয়ে যেতে চাচ্ছেন মনে হলো, কিন্তু তালাশ টিম পিছু ছাড়লো না। থাকতেই পারি, কিন্তু দরবার শরীফে ছিলাম তো এই জন্যে অন্ত চলে আইছি 10 সালে। চিঠি এবং মোবাইলের কথা সম্পর্কে জানতে চাইলো তালাশ টিম। এবার জান্নাতির ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলো তার কাছে। জান্নাতি এই দেশে নেই, জান্নাতের বাড়ি বলে মমিসিং। না যোগাযোগ নাই তো আমাদের সাথে এরকম। আপনাদের সাংবাদিক ওনার সাথে কথা বলেন। উল্টো প্রশ্ন করে বসলেন আলেয়া বেগম। এখন মনে করেন আপনারা উরুট, এখন আসছেন খবর। তাহলে কি অনেক দেরি হয়ে গেছে? এই ব্যক্তির নাম রাশেদ মির্জা, রাজনীতি করেন। লক্ষ্মীপুর সদরে ঝুমুর সিনেমা হলের পাশে ব্যবসা করতেন এক সময়। হুজুরের মুরিদ হবার পর সেটা ছেড়ে দেন। রাশেদ মির্জা প্রায় 20 বছর ওই পীরের মুরিদ ছিলেন। একটা দোকান প্রতিষ্ঠান নিয়ে বসা দিয়েছে ঝুমুরের সামনে। ওই প্রতিষ্ঠানে যত টাকা আমার বাবা দিয়েছে সকল টাকা পিসা বুঝুর আমার থেকে ওইটা বলি সেটা বলি নিয়ে বাচ্চার বাবা হয়েছে, কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি দেখতে পারিনি পিসা বুঝুরের কারণে। আসলে কি এতগুলো মানুষ ওই পীরের আসল চেহারা দেখে ফেলেছেন, নাকি নিজেদের স্বার্থ সিদ্ধি না হওয়াতেই তারা পীরের কাছ থেকে সরে এসেছেন এবং তার বিরুদ্ধে কথা বলছেন? এই দুটি প্রশ্নকে সামনে রেখেই এগোতে হবে। দরবারের বাইরের এবং দরবার থেকে বেরিয়ে আসা মানুষের কথা তো শোনা হলো, ভেতরের ব্যাপারটা জানা দরকার। তাই তালাশ টিমের এবারের গন্তব্য সরাসরি পীরের দরবার। পীর সাহেবের দরবারের অবস্থান লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায়। লক্ষ্মীপুর সদর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটারের দূরত্ব। পীরের দরবারের নাম সাইফিয়া দরবার। দরবারের পথে যেতে বর্জক লেখা একটা সাইনবোর্ড চোখে পড়ল। পীর সাইফুল ইসলাম তার নিজের কবরের জায়গা নির্দিষ্ট করে রেখেছেন এখানে। মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হবে। এই দরবার শরীফের নিরাপত্তায় একটা বিশেষ বাহিনীও তৈরি করা হয়েছে। বাহিনীর নাম ডিএসএফ। তারাই পীর এবং দরবারের নিরাপত্তা নিশ্চিত করে। ডিএসএফ এর অর্থ কি? দরবার শরীফ সিকিউরিটি না, আমাদের 3-4 স্তরের সিকিউরিটি আছে, কর্তৃপক্ষ আছে, শৃঙ্খলা আর কি, পুলিশ আছে, আর চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদের চৌকিদার আছে। দরবারের সবচেয়ে বড় অনুষ্ঠানের দিন আজ। এটাকে সুন্নি ইজতেমা বলা হয়। তালাশ টিমের উপস্থিতি জানতে পেরে একজন এগিয়ে এলেন। ইনি পীর সাইফুল ইসলামের ছেলে। কোন চ্যানেল আপনারা? ইন্ডিপেন্ডেন্ট তালাশ টিম নাকি? পীরের সাথে 10-15 মিনিটের সৌজন্য সাক্ষাতের আশ্বাস পাওয়া গেল, তবে সাক্ষাৎকারের ক্ষেত্রে অনেক শর্ত আছে। তবে আপনাদের ওনার ইন্টারভিউ যদি নিতে হয় তাহলে আপনাদেরকে আপনাদের অফিসিয়ালি আপনাদের কপি আমাকে দিতে হবে। এটাই অফিসিয়াল না, আমি হচ্ছে যে মানে এটাই অফিসিয়াল আর কি। আপনি হয়তো তখন কথা বলতে পারেন, কিন্তু বাট আপনার যদি ইন্টারভিউ যদি আপনি ভিউ অফ টেলিভিশন যদি করেন তাহলে আপনাকে আমাকে কিন্তু কপি দিতে হবে। বেশ কিছুক্ষণ দিন দরবার চলল, তারপর অপেক্ষা করতে বলা হলো। এই অপেক্ষার ফাঁকে দরবার এলাকাটা ঘুরে দেখার সুযোগ পেল তালাশ টিম। মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার এই সময়টাকেও কাজে লাগানো যেতে পারে। পীর সাইফুল ইসলামের বেড়ে ওঠা এবং এ পর্যন্ত আসার জন্য কোন কোন পথে হেঁটেছেন তিনি, সে সম্পর্কেও ধারণা নেয়ার চেষ্টা করা যেতে পারে। এই মাদ্রাসায় পড়ালেখা করেছেন সাইফুল ইসলাম। তার ব্যাপারে কথা হলো মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে। কেউ কেউ আমাদের কাছে এসেও নালিশ করেছে, যারা একবার প্রত্যক্ষদর্শী যারা দেখেছে, এমন লোক আমাকে বলেছে যে আমি নিজেই ওনার রুমে গিয়ে এভাবে দেখেছি। আমি যৌন নির্যাতনের অভিযোগ যার বিরুদ্ধে, সেই দেখি পরে বড় হুজুর হয়ে গেছেন। যাই হোক, এ ব্যাপারে আমাদের বেশি কথা বলা উচিত নয়, আমরা বরং অধ্যক্ষের কথাই শুনি।
মসজিদের খতিব সাহেব উনি তখন ছাত্রাবাসের দায়িত্ব ছিলেন। তো ওনার রুমে নকশাল পরিচয় দিয়ে কিছু ছাত্র ঢুকছে, কিছু লোক ঢুকছে। পরে জানা গেল যে সাইফুল ইসলাম তখন শিবিরের নেতৃত্ব দিতেছিল এখানে, এবং তার নেতৃত্বে এটা হয়েছে। হারুন আল মাদানির সাথে কথা বলার পর পীর সাইফুল ইসলামের বাড়ির দিকে গেল তালাশ টিম। এখানেই সাইফুল ইসলামের জন্ম। এই মসজিদের আশেপাশেই বেড়ে ওঠা তার। এখানকার মানুষের কি ধারণা তার সম্পর্কে সেটা জানা যাক। আমার বাবা সারা ওনার মুরগি দেন, আমরা তারপরে মুরগি দেন ওনাদের। এখানে তো বহুত সম্পত্তি, এই জায়গায় বহুত সম্পদ কিনছে নাকি? নামাজ শেষে হুজুরের ভাই ফখরুল ইসলামকে পাওয়া গেল। ওনার ভক্ত যারা আছে, যেমন আমি এখানে আসছি, এখন আমার জন্য কিছু হাদিয়া নজরানা নিয়ে আসছে, হ্যাঁ না, এটাকে যদি আপনি কিভাবে বলবেন? কথা হলো স্থানীয় মসজিদের সেক্রেটারির সাথেও। খন্দকারী ব্যবসার মধ্যে ওই আঞ্জুমানে জাকানি পরিষদ নামে একটা কমিটি গঠন করছে। গঠন করার পর লোকজন বিভিন্ন, যেমন বটতলি, ওই যে দতেরাট, ওই যে রামপুরা, তারপরে ইত্যাদি বিভিন্ন জায়গাতে তার এগুলি জাকানি পরিষদ একটা ছিল। তার মধ্যে অধিকাংশ ছিল জলদস্যু বরিশালের। এই এলাকায় আরো কয়েকজনের কাছ থেকে সাইফুল ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করলো তালাশ টিম। তার মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের এই সদস্য। জামাল ওনার মুরিদ ছিলেন। একসময় উনি এরে মেম্বার বানাইবে কই, আবার জামাল তার আব্বা ডাকছে, বাপ ডাকছে আর কি। তো এই হিসাবে তার একটা বন্দুক নিচ্ছে, 2টা টেম্পো দিব কই, ওর থেকে 60,000 টাকা নিচ্ছে। এই পীর সাহেবের দেখে বর্ণাঢ্য হতে যাচ্ছে, যৌন নির্যাতন থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত। কিন্তু শুধু মুখে মুখে অভিযোগ থাকলেই তো হবে না। যারা ঘটনার শিকার বা ভুক্তভোগী তাদের দু একজনকেও তো পেতে হবে। আবার পীর সাহেবের দেখা পাওয়াটাও তো জরুরি। 4 মিনিট পর আসছি। না, পীর সাহেবের দেখা পাওয়ার জন্য অপেক্ষা শেষ হয়নি এখনো। আর বিরতির আগে তো বলেইছি যে শুধু মুখে মুখে অভিযোগ থাকলেই হবে না, যারা ঘটনার শিকার তাদের বক্তব্য জানতে হবে। এবার তাহলে সে পথেই হাঁটা যাক। লক্ষ্মীপুরের মোটবে এলাকা থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরে মজু চৌধুরীর হাট বা চর হাসান আলী এলাকায় এসে কেন আস্তানা গাড়লেন পীর সাইফুল ইসলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল বিশ্বাসের এই ব্যবসা করার জন্য সঠিক জায়গায় বেছে নিয়েছেন তিনি। কারণ যে সময়ে তিনি আস্তানা গাড়েন তখন এটা ছিল একটা পিছিয়ে পড়া জনপদ, যে জনপদের মানুষকে অনেক কিছুই বিশ্বাস করিয়ে ফেলা সম্ভব। স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য ইনি। একসময় পীর সাইফুল ইসলামের মুরিদ ছিলেন। এখন উনি কি পীর, কি জন্য পীর হয়েছে, কি জন্য বিখ্যাত, এই ধরনের কোনো উদাহরণ তো আমার কাছে নেই। অনুসন্ধান করতে করতে ওই দরবারের ঠিকাদারকেও পাওয়া গেল। মেয়েদের গায়ের মধ্যে সেমিজ থাকে, কেউ ফাঁ টিপে, কেউ চুল টানে, কেউ হাত টিপে। তখন আমার দেখাইছে, আর আমি তো আশ্চর্য, কিন্তু বাইরে থেকে তো এটা জীবনেও কল্পনা করা সম্ভব না। এখন একদিন না 2 দিন, এখন তো কয়েকদিন ফলো করছি যে আসলে প্রায় দিনে আসরের পরে ওই মেয়েগুলা সবসময়, কিন্তু উপলব্ধি করছে ওই মেয়েগুলোকে কোথাও মাঠে দেখি না। কিন্তু হাজী বেলায়েত হোসেন সাইফিয়া দরবারের সাবেক প্রচার সম্পাদক, যার নাম অনুষ্ঠানের শুরুর দিকে চিঠিতে ছিল। দীর্ঘ 22 বছর তিনি পীর সাইফুল ইসলামের সাথে ছিলেন। তার কি অভিজ্ঞতা হলো এই 22 বছরে? সম্পত্তি বেচে কেন মনে করেন, তখন আমার কাছে অর্থ নাই, আমি কি করব? অনেক টাকা হয়ে যাব, এখন বিক্রি করা কর দিও। 30 ডিসেম্বর সম্পত্তি বেশি হয়ে গেল মাডা। এই ব্যক্তি ছিলেন পীর সাইফুল ইসলামের ঢাকার বাসার কেয়ারটেকার। আমি বলেই ফেলি, আমার উপরওয়ালা আছে, এটা আমার জন্য পজিটিভ হবে। অনেক তরুণ ছেলে পুলে আছে, ওদের যে সময়টা নষ্ট হয়েছে, ওরা জান প্রাণ দিয়ে করছে, ফ্যামিলির অর্থ নষ্ট করছে। ওদের ক্ষতি করার চিন্তা কি অন্য কেউ করবে? সাধারণ মানুষ করবে? অনুসন্ধানের শুরুতে শামসুর নাহারকে পাওয়া না গেলেও এবার এমন কয়েকজনকে পাওয়া গেল যারা পীর সাইফুল ইসলামের বিভিন্ন ঘটনার সাক্ষী। আমার জামাই আর কি বিয়ে করছিল, এখন আরো 2-3 বছর আগে আর কি। তো পরে আমি এই ফিরের কাছে গেছিলাম, 3 দিন গেছি, 3 দিন টালছে। পরে আরো কতগুলো লোক গেছে, সবাই সে পার করে দেয়, কিন্তু আমার দেয় না। তারপর আপনার এটা কুফুরি করতে, আমি কুফুরি কি?
আপনি আমার পিছনের রুমে যান, তাহলে বুঝবেন যে কুকুরি কি। এই পেটিকোটের খুলতে হবে। পরে আমি হেরে বলছি, আমি দেখেন আপনার বউ পোলাপাইন আছে। স্বামী বশীকরণ বা সংসারের নিয়মিত অশান্তি থেকে শুরু করে সন্তান না হওয়া পর্যন্ত প্রায় সব সমস্যা নিয়েই ওই পীরের কাছে যায় মানুষ। সমস্যার সমাধান কতটুকু হয় তা আমরা জানি না, কিন্তু কারো কারো যে ভিন্ন অভিজ্ঞতা হয় সেটা জানা গেল এবার। সাবেকুন নাহার, বয়স 31, সমস্যা সমাধানের জন্য বিশ্বাস নিয়ে গিয়েছিলেন পীর সাইফুল ইসলামের কাছে। আরেকজন আকলিমা বেগম, বয়স 38, 18 বছরের বিবাহিত জীবনে সন্তান না হওয়ায় সংসারে অশান্তি, তাই তিনিও গেলেন পীরের কাছেই। আমার সন্তান হওয়ার একটাই কারণ, তোমার কাজ করাতে এখানে থাকতে হবে। তো কেউ দেখা গেছে ভবিষ্যতের আলো দেখার জন্য বা স্বামীর মুখ আলো করার জন্য থাকে। জিনের ভয়ও নাকি দেখাতেন সাইফুল ইসলাম। আমি একটা মেয়ে বলে গর্ভ হয়েছে 2 মাস, তার এই দেশ থেকে মনে অন্য দেশে পাঠাই দিচ্ছে। 1 মাস 2 মাস আমার অনেক টাকা খরচ হয়েছে, আমারও হাজার হাজার অনেক টাকা নেই, সেটা নিয়েও আমার স্বামীর সাথে অশান্তি হয়েছে। নারীরা ইজ্জত নষ্ট করিয়ে তো স্বামীর কাছে এটা প্রকাশ করতে পারে না। তখন স্বামী জানার পরও আমাকে নিয়ে এখন ও আলাদা থাকে, আমি আলাদা থাকি। তবে এসব ব্যাপারে কোনো অভিযোগ নেই পুলিশের কাছে। এই বিষয়ে যারা তার কারণে প্রতারিত বা হয়েছে আর কি, মানে সংক্ষুব্ধ হয়েছে, তারা যেন খুব দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ করে, অথবা আমার কাছে সরাসরি যেন অভিযোগ করে। যাই হোক, পীরের দরবারে গিয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছে তালাশ টিম। আবারও সেখানে ফিরে যাওয়া যাক, দেখা যাক অপেক্ষার পালা শেষ হয়েছে কিনা। আর যাই হোক, যাকে নিয়ে এত কথা, তার সাথে দেখা না করে বা তার কথা না শুনে তো আর ফিরে যাওয়া যাবে না। অপেক্ষা করতে করতে একটা সময় হুজুরের বক্তৃতাও কানে এলো। আল্লাহ এই লাল সবুজের পতাকার জনক। মোনাজাত শেষে আবার ডিএসএফ এর নিরাপত্তায় দরবারে ঢুকে পড়লেন তিনি। পানি পড়া আর ঝাড়ফুঁকের জন্য লাইনে দাঁড়িয়েছেন কিছু লোক। তালাশ টিমের একজনও ফাঁক গলিয়ে ভেতরে গেল। এরও কিছুক্ষণ পর ডাক এলো তালাশ টিমের। আলাদা একটা ঘরে নেওয়া হলো। হয়েছে সুন্নি, অর্থাৎ রাসূল প্রেমের কথাগুলোকে শোনা এবং সে মাফিক মেনে নিজের জীবনটাকে গড়া। এরপর এলো তার উত্থান পর্ব। প্রতিপত্তিশীল ব্যক্তিরা আমার কাছে আসে, তার মধ্যে একটা খারাপই আছে, কিন্তু আমার উদ্দেশ্যটুকু দেখতে হবে। তার মধ্যে খারাপই আছে, কিন্তু আমি খারাপকে খারাপ বলবো কেন? নারী ও জমি জমার প্রসঙ্গ এলো ধারাবাহিকভাবেই। এবং সম্পদগুলো এখানে যেটা আছে সেটাও আমার ভক্তদেরকে নেই, আমার নিজস্ব কেনা সম্পদ কোনোটাই এখানে নেই। নারীদের সেক্টরে কোনো পুরুষ যেতে পারে না, ওদের ওখানে শুধু মেয়েরাই, এবং মেয়েদের ওখানে মেয়েরা খোদ্দামা আছে। আমার সাথে তাদের যোগাযোগ শুধু ইন্টারকমে যোগাযোগ। এই পেটিকোটের খুলতে হবে। পরে আমি হেরে বলছি, আমি দেখেন আপনার বউ পোলাপাইন আছে। মেয়েদের গায়ের মধ্যে সেমিজ থাকে, কেউ পা টিপে, কেউ চুল টানে, কেউ হাত টিপে। তখন আমার দেখাইছে, আর আমি তো আশ্চর্য, কিন্তু বাইরে থেকে তো এটা জীবনেও কল্পনা করা সম্ভব না। শুধু ধর্ম নয়, রাজনীতিতেও কিন্তু মানুষের এমন বিশ্বাসের সুযোগ নেয় কেউ কেউ। এই পীর সাইফুল ইসলাম কিন্তু একদিনে এই পর্যায়ে আসেনি। দীর্ঘদিন ধরে মানুষের আশ্রয়ে প্রশ্রয়ে এত বড় হয়েছে, আর এত বড় হয়েছে বলেই তো শত অভিযোগের পরেও টিকে যায় তারা। কিছু কিছু মানুষের ভুক্তভোগীর বিশ্বাস ভাঙে বটে, কিন্তু আরো অনেক মানুষের বিশ্বাস থেকেই যায়। যতদিন মানুষ কোনো কিছুতে অন্ধবিশ্বাস রাখবে, ততদিন এমন সাইফুল ইসলামদের জন্ম হতেই থাকবে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,
149 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।